হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আপনারা যারা আসন্ন এটিইউ এক্সামে অংশগ্রহণ করবেন তাদের প্রস্তুতি কয়েক গুণ এগিয়ে নিতে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস আপলোড করা হচ্ছে। সেসব ক্লাস দেখলে আশা করি উপকৃত হবেন। আজকের এই ক্লাসটি 11তম ক্লাস এবং আজকের এই ক্লাসেও আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসে প্রথমে যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012-তে এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে একটি একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। কি বলছে, যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, এই যে এখানে যে গাণিতিক ভাষাটি দেওয়া রয়েছে সেই ভাষা অনুসারে আমরা একটি চিত্র আঁকার চেষ্টা করি। বলছে কি, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, এই যে একটি সরলরেখা আঁকলাম, এটার উপর অঙ্কিত বর্গ, একটা বর্গ এঁকে নেই, একটা বর্গ এঁকে নিলাম। কি বলছে, যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর, এই যে এই সরলরেখাটির অর্ধেক নিলাম, ধরুন যে এটা অর্ধেক, এই অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। এই যে একটি সরলরেখার উপর যে অঙ্কিত যে বর্গটি এবং ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ, এই যে বড়টা, হ্যাঁ, এর কত গুণ সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিলাম এই যে সরলরেখাটির কথা বলেছে, সেই সরলরেখাটির দৈর্ঘ্য হচ্ছে এ। আমরা বর্গক্ষেত্র কি জানি, যে চতুর্ভুজের চারটি বাহুই কি সমান, তাকে বর্গ বলে, তাই না? তো এখানে একটি বাহু যদি এ হয় তাহলে কি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হবে, এ হবে। তো এই ক্ষেত্রেও আমরা ধরে নিলাম এই যে সরলরেখাটি এর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে কি এই বাহু কি হবে, এ হবে, এটাও এ, এটাও এ হবে। এখন বলছে এই যে এই সরলরেখাটি অর্ধেকের উপর, তাহলে কি হবে, এই যে অংশটুকু এটা কি হবে, a/2, তাহলে এই বাহুটিও কি হবে, a/2, এটা হবে a/2, এই অংশটুকু কি হবে, a/2, ঠিক আছে না? এখন বলছে এই যে বর্গক্ষেত্রটি ওই সরলরেখাটির উপর অঙ্কিত বর্গটি এই যে অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ সেটা নির্ণয় করতে হবে। এই জন্য আমাদের করতে হবে কি, ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করলে আমরা কি সহজেই নির্ণয় করতে পারবো যে এই যে এই যে সরলরেখার উপর অঙ্কিত যে বর্গটি সেটি এই অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। তো আমরা এই যে সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ধরে নেই এ। এ সমান আমরা কি জানি, বর্গের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাহু স্কয়ার, এটা জানি, তাই না? তাহলে যেহেতু এই যে সরলরেখার উপর অঙ্কিত বর্গটি এর বাহু দৈর্ঘ্য যেহেতু এ, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, এ স্কয়ার। এখন এই যে সরলরেখার অর্ধেকের উপর যে অঙ্কিত বর্গটি এর ক্ষেত্রফল কি আমি ধরে নিলাম বি, তাহলে এই ছোট বর্গটির ক্ষেত্রফল কি হবে, বাহু স্কয়ার, তাই না? এখানে বাহু বলতে কি a/2 স্কয়ার সমান কি a স্কয়ার ডিভাইডেড কি 4, এটা, তাই না? আচ্ছা, এখানে দেখেন a স্কয়ার ডিভাইডেড 4, আর এখানে কি এর এই যে এই ক্ষেত্রটি, অর্থাৎ এই সরলরেখার উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রটি এর ক্ষেত্রফল কি এ সমান কি a স্কয়ার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, দেখেন তো, এই যে b ইকুয়াল টু কি a স্কয়ার ডিভাইডেড 4, তাহলে কি এটা যদি আমরা এইভাবে লিখি a স্কয়ার ডিভাইডেড 4, আমরা যদি আর গুণ করে দেই কি হয়, 4 ইন্টু বি ইকুয়াল টু কি a স্কয়ার, তাই না? আর a স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি, এ। তাহলে এখান থেকে কি 4 ইন্টু বি, তাহলে কি বোঝা যাচ্ছে, এই যে বড় যে, অর্থাৎ এই সরলরেখার উপর যে অঙ্কিত যে বর্গটির যে ক্ষেত্রফল বা বর্গটি এই ছোট, অর্থাৎ কি ওই সরলরেখার অর্ধেকের উপর যে অঙ্কিত বর্গটি রয়েছে তার 4 গুণ। কত গুণ, 4 গুণ। তাহলে আমরা কি বলতে পারি, বুঝতে পারছেন তো?
যে কোনো সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের না সরলরেখার উপর অঙ্কিত বর্গ তার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? 4 গুণ। ঠিক আছে, এই ছোটটির 4 গুণের সমান হচ্ছে কি বড়টি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অ্যান্সার হচ্ছে কি 4 গুণ। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি এখন। এই যে আরেকটি গাণিতিক সমস্যা, এটিও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012-তে এসেছিল। বলছে এখানে একটি কি ভগ্নাংশ দেওয়া রয়েছে, দশমিক ভগ্নাংশ, এর বর্গ নির্ণয় করতে হবে। এটা একটা সোজা একটা উপায় আছে। এই যে 0.0044, এটার সমান আমরা কি লিখতে পারি? 0.004 গুণন স্কয়ার মানে কি দুইটা, তাই না? এই যে 0.004 কয়টি? দুইটি। 0.004 স্কয়ার সমান আমরা এটা লিখতে পারি, তাই না? যার উপর স্কয়ার সেটা কি স্কয়ার মানে হচ্ছে কি তার সমপরিমাণ দুইটার গুণফল। যেমন এ স্কয়ার বলতে কি জানি এ গুণন এ, ঠিক তেমনটাই এটাই। 0.004 স্কয়ার মানে কি 0.004 ইন্টু 0.004। এটার বর্গ নির্ণয় করার সহজ যে উপায় সেটা হলো, আপনারা দেখবেন এই দশমিকের পর যে ডিজিটগুলো রয়েছে, শূন্য ভিত্তিত যে ডিজিটগুলো রয়েছে সেই দুটি কি করবেন? গুণ করবেন। তাহলে 4 চোখ কত হয়? 16। ঠিক আছে, তারপর দেখতে হবে দশমিকের পর কয়টি ডিজিট রয়েছে। এখানে রয়েছে কয়টি? 3টি। এখানেও রয়েছে কয়টি? 3টি। তার মানে কি 3 আর 3 কয়টি হচ্ছে ডিজিট? 3 + 3 6টি, তাই না? 3 + 3 কি 6টি। ঠিক জয়টি ডিজিট, অর্থাৎ দশমিকের পর ঠিক জয়টি ডিজিট, ঠিক তত সংখ্যা ডান দিক থেকে বাম দিকে পর কি হবে? এই দশমিক চিহ্নটা বসবে। দশমিকের পর জয়টি ডিজিট, ঠিক তত সংখ্যক ডান দিকে, এই ডান দিক থেকে বাম দিকে দশমিক বসবে। তাহলে এখানে কয়টি ডিজিট রয়েছে দশমিকের পর? এখানে 3টি, এখানে 3টি, 6টি। তার মানে 1 2 3 4 5 6, তারপরে বসবে দশমিক। তাহলে এখানে তো রয়েছে শুধু 16, তাই না? এই যে জিরো ভিত্তিত যে ডিজিট দুটো রয়েছে তার দুটি গুণফল হচ্ছে 16। তাহলে বাকিগুলো কী হবে? তাহলে বাকিগুলো আমাদেরকে শূন্য বসাইতে হবে। কি বুঝতে পারছেন? যে যদি দশমিক ভগ্নাংশের গুণফল নির্ণয় করতে বলে, তাহলে প্রথমে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে শূন্য ভিত্তিতে যে ডিজিটগুলো রয়েছে সেটা গুণফল নির্ণয় করবো। এখানে কি 4 × 4, তার মানে কি 16। এই 16 বসাবো। তারপর দেখব যে দশমিকের পর কয়টি ডিজিট রয়েছে, ঠিক তত ডিজিট ডান দিক থেকে বাম দিক পর, ঠিক তত ডিজিট ডান দিক থেকে বাম দিক পর দশমিক বসবে। যেহেতু এখানে 6টি ডিজিট রয়েছে, ঠিক 6টা ডিজিট ডান দিক থেকে বাম দিকে 1 2 3 4 5 6, এই 6 ডিজিট ডান দিক থেকে বাম দিক পর কি দশমিক বসবে। তাহলে বাকিগুলো কি বসবে? 16 তো রয়েছে, বাকি 4টা যে ঘর রয়েছে সেই ঘরগুলো 0 বসবে। তাহলে উত্তর হচ্ছে কোনটি? ঘ। এই যে 16 1 2 3 4 1 2 3 4 5 6, এই 6 ডিজিট ডান দিক বাম দিক পর কি বসেছে? দশমিক সংখ্যা বসেছে। এখন আরেকটি গাণিতিক সমস্যা দেখি। এটিও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012-তে এসেছিল। কি বলছে যে এখানে একটি ধারা দেওয়া রয়েছে, এই ধারাটির পরবর্তী পদ বা পরবর্তী সংখ্যা কোনটি সেটা আমাদের নির্ণয় করতে হবে। এরকম ধারা থাকলে আমরা সাধারণত দেখব কিভাবে মেলানো যায়। এটার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কিন্তু এটা অবশ্যই একটা নিয়মকে ফলো করেই কিন্তু করা হয়েছে। হ্যাঁ, নির্দিষ্ট নেই, কিন্তু কোনো অবশ্যই এর মাঝখানে কোনো একটা নিয়ম রয়েছে যেটাকে ফলো করে এই ধারাটি তৈরি করা হয়েছে। কিন্তু আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারবো না যে এই ধারাটি এই নিয়মটাই ফলো করবে। এখানে প্রথমে আমরা কীভাবে করতে পারি, এই যে পদগুলো যে রয়েছে সেগুলো ডিফারেন্স নির্ণয় করে সমাধান নির্ণয় করতে পারি, অথবা বর্গ করে অথবা গুণ করে, এনিওয়ে। ঠিক আছে, তো আমরা ডিফারেন্সটা দেখি। 10 আর 3-এর ডিফারেন্স হচ্ছে কত? 3। আবার এখানে 16 আর 10-এর ডিফারেন্স হচ্ছে 6। আবার 28 আর 16 ডিফারেন্স হচ্ছে কি 12।
52 আর 28-এর ডিফারেন্স যেটা আমরা দেখতে পাচ্ছি, 8 আছে 12 নাগাল 4, এগুলো 1 3 2 8 24। আচ্ছা এখানে দেখেন, এখানে যে ডিফারেন্সগুলো দেখতে পাচ্ছি একটা টার্ম থেকে একটা টার্মের, এই যে ডিফারেন্সগুলো দেখেন তো 3, তারপর হয়ে গেছে 6, তারপর 12, তারপর 24। তার মানে কি 3-এর সাথে যদি 2 গুণ করি 6, 6-এর সাথে 2 গুণ করলে কত হয় 12, আর 12-এর সাথে 2 গুণ করলে কত হয় 24। তাহলে এরপরে যে ডিফারেন্সটা হবে, এই যে 52 এবং যে সংখ্যাটি বসবে তার মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা কত হবে? অবশ্যই এটা দ্বিগুণ হবে। তাহলে কত হবে? 24 দুগুণে 48, তাই না? ডিফারেন্সগুলো যেহেতু বেড়েছে, দ্বিগুণ করে বেড়েছে, তাহলে এই যে 52 এবং যেই সংখ্যাটি বসবে তার মধ্যে ডিফারেন্সটা হবে কত? 48। তাহলে এখন এই 52 এবং যে সংখ্যাটি বসবে তার ডিফারেন্স যেহেতু 48, তাহলে এই সংখ্যাটি কত হবে সেটা আমরা কীভাবে নির্ণয় করছি? এখানে দেখেন 7 আর 3 যোগ করলে 10, 10 আর 6 কি এই ডিফারেন্স এবং পূর্ববর্তী পদটা যোগ করলে কি পরের পদটা পাওয়া যাচ্ছিল, তাই না? আবার একইভাবে কি 16 এবং 12 যোগ করলে 28, আবার 28 24 এবং 28 যোগ করে 52, তাহলে 48 এবং 52 যোগ করে যেটা আসবে সেটাই হবে কি পরবর্তী সংখ্যাটি। এখানে কত? 8 2 10, 10 0, হাতে গেলো 1 1 5 5 5 10, কত হচ্ছে 100। তাহলে উত্তর হচ্ছে কত? 100। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।